ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? এক্সাম স্পেশাল সিরিজের আজকে রয়েছে পার্ট 5 এবং আজকেও রয়েছে তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো চলো দেখে নিই আজকে সিরিজে তোমাদের জন্য কি কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন, আ পোস্ট অপারেটিভ পেশেন্ট ইজ অন হেপারিন থেরাপি, হুইচ অফ দ্য ফলোয়িং মেডিসিন ইজ ইউজড ইন ওভারডোজ অফ হেপারিন? একটা পোস্ট অপারেটিভ পেশেন্টের হেপারিন থেরাপি চলছে, তাহলে কোন মেডিসিনটা আমাকে রেডি রাখতে হবে বা হেপারিনের ওভারডোজ হলে আমি কোন মেডিসিনটা ইউজ করতে পারি? অপশন রয়েছে ভিটামিন কে, প্রোটামিন সালফেট, ওয়ারফারিন এবং অ্যাসপিরিন। তাহলে এখানে আমাকে অ্যাকচুয়ালি হেপারিনের অ্যান্টিডোটকে সেটা জানতে চেয়েছে। তোমাদের জন্য রয়েছে একটা লিস্ট, এখানে কিছু কমন ড্রাগ এবং তাদের অ্যান্টিডোট লেখা রয়েছে। তো ফার্স্ট অফ অল ওয়ারফারিনের অ্যান্টিডোট হচ্ছে ভিটামিন কে, হেপারিনের অ্যান্টিডোট হলো প্রোটামিন সালফেট, অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল যেটা আমরা বলি সেটার অ্যান্টিডোট রয়েছে এন অ্যাসিটাইল সিস্টিন, বেনজোডায়াজিপাইনের জন্য ইউজ করা হয় ফ্লুমাজেনিল। ডিগক্সিন রয়েছে, ডিগক্সিন টক্সিসিটি হয়, ডিগক্সিন টক্সিসিটি হলে আমরা ডিজিবাইন্ড ইউজ করতে পারি। ওপিওয়েড ওভারডোজের জন্য ন্যালোক্সোন ইউজ করা হয়। যে কোনো পয়জনিং যেখানে আননোন পয়জনিং এরকম কিছু থাকলে সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করি। ম্যাগনেসিয়ামের অ্যান্টিডোট হলো ক্যালসিয়াম গ্লুকোনেট এবং ইনসুলিনের অ্যান্টিডোট হচ্ছে গ্লুকোজ। তাহলে এই চারটা একটুখানি তোমরা মুখস্থ করে নিও, বিভিন্ন অ্যান্টিডোট থেকে কিন্তু কোশ্চেন আসে এবং তার মধ্যে এই প্রথমের 4-5টা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানটায় হেপারিনের অ্যান্টিডোট জানতে চেয়েছে, তাহলে হেপারিনের অ্যান্টিডোট হলো প্রোটামিন সালফেট। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিকোয়াগুলেন্টস ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি? ডিউরিং প্রেগনেন্সিতে কোন অ্যান্টিকোয়াগুলেন্ট কন্ট্রাইন্ডিকেটেড রয়েছে? অপশনে রয়েছে হেপারিন, ওয়ারফারিন, অ্যাসপিরিন এবং এনোক্সাপারিন। ডিউরিং প্রেগনেন্সিতে হেপারিন আমরা সেফলি ইউজ করতে পারি, ওয়ারফারিন আমরা ইউজ করতে পারি না। ওয়ারফারিন ইউজ করলে ওয়ারফারিন এমব্রায়োপ্যাথি হতে পারে, সেক্ষেত্রে যে ফিটাস রয়েছে তার নেজাল বোনের হাইপোপ্লাসিয়া হয় বা সিএনএস অ্যাবনর্মালিটি এগুলো আমরা দেখতে পাই। অ্যাসপিরিন অ্যাকচুয়ালি কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু অ্যাসপিরিন যদি আমরা লো ডোজে দিই, লো ডোজ অ্যাসপিরিন, সেক্ষেত্রে এটা ইউজ করা যায়। এবং এখন বর্তমানে কিন্তু আমরা প্রেগনেন্সির সময় অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে লো ডোজ অ্যাসপিরিন পেশেন্টকে প্রেসক্রাইব করে থাকি। এনক্সাপারিনও ইউজ করা যায়, তাহলে ওয়ারফারিন হচ্ছে এখানটায় কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। নেক্সট রয়েছে মাইল্ড অ্যালার্জিক রিয়াকশন ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন, হোয়াট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ অ্যাসাইন্ড নার্সিং অফিসার? তাহলে একটা মাইল্ড অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, অ্যালার্জিক রিয়াকশন কিন্তু সেটা মাইল্ড, তাহলে ব্লাড ট্রান্সফিউশনের সময় যদি এরকম কোনো মাইল্ড অ্যালার্জিক রিয়াকশন হয় তাহলে আমি এখানটায় কি করব? স্টপ ব্লাড ট্রান্সফিউশন ইমিডিয়েটলি, ইট ইজ নর্মাল ফেনোমেনা, নো নিড ফর এনি অ্যাকশন, নোটিফাই টু দ্য অন ডিউটি ডক্টর এবং শো দ্য ব্লাড ট্রান্সফিউশন রেট। তাহলে দেখো যখনই কোনো রিয়াকশন হবে, সেটা মাইল্ড হোক, মডারেট হোক, সিভিয়ার হোক, যাই হোক না কেন, ব্লাড ট্রান্সফিউশনের রিয়াকশন হলে সেক্ষেত্রে আমার প্রায়োরিটি হচ্ছে স্টপ ব্লাড ট্রান্সফিউশন ইমিডিয়েটলি আমাকে ব্লাড ট্রান্সফিউশন বন্ধ করে দিতে হবে। নেক্সট রয়েছে ইন আ 9-month-old বেবি হুইচ আর্টারি ইজ টিপিক্যালি প্যালপেটেড টু চেক ফর পালস? তাহলে বাচ্চা রয়েছে 9 মাসের বাচ্চা, তাহলে তার যদি প্যালপেট করতে হয় পালস, তাহলে আমরা কোন আর্টারিকে প্যালপেট করব? এক্ষেত্রে আমরা ব্রাকিয়াল আর্টারি প্যালপেট করব। এই কোশ্চেনটা আরও একভাবে জিজ্ঞেস করে যে ধরো ডিউরিং সিপিআর আমি 9 মাসের বাচ্চাকে কোথায় কোন আর্টারিটাকে আমি অ্যাসেস করব, তাহলে সেটাও ব্র্যাকিয়াল আর্টারি হবে। এবং এটা যদি অ্যাডাল্ট হতো তাহলে কি হতো? তাহলে এটা কিন্তু ক্যারোটিড আর্টারি হতো। তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা ক্যারোটিড আর্টারি প্যালপেট করি এবং ফিটাস নয়, ইনফ্যান্ট যারা রয়েছে ইনফ্যান্টদের ক্ষেত্রে আমরা ব্র্যাকিয়াল আর্টারি ইউজ করছি। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ? ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভসের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করছি? অপশন রয়েছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, লিভোনর্জিস্টেন পিলস এবং কন্ডামস। তাহলে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে এটা তো আমরা ইউজ করব না। এবারে রয়েছে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভস লিভোনর্জিস্টেল পিল। তো নর্মাল যেগুলো ওসিপি আমাদের মার্কেট অ্যাভেলেবল রয়েছে সেগুলো সমস্ত লিভোনর্জিস্টেল পিল থাকে এবং এটা আমাদেরকে কতক্ষণের মধ্যে কনজিউম করতে হয়? উইদিন 7 to 2 hours, 72 ঘন্টার মধ্যে লিভোনর্জিস্টেল পিল আমরা ইনজেকশন করতে পারি। এটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবে। এছাড়াও ইন্ট্রাইউটেরাইন ডিভাইস রয়েছে, ইন্ট্রাইউটেরাইন ডিভাইসও আমরা ইনসার্ট করতে পারি এবং এটা উইদিন আমরা 5 days অবধি ইউজ করতে পারবো। তাহলে যদি আমার কাছে লিভোনর্জিস্টেল পিলের অপশন না থাকে তাহলে আমরা ইন্ট্রাইউটেরাইন ডিভাইসকে ইউজ করতে পারি অ্যাজ অ্যান এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ।
ক্লিয়ার। এবং এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে আমরা 5 দিন পর্যন্ত আইইউডি ইউজ করতে পারি, এবং 5 দিনের মধ্যে আইইউডি যদি ইনসার্ট করি তাহলে সেক্ষেত্রে ইমপ্লান্টেশন হতে এটা বাধা দেয়। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা প্রথমত ইমার্জেন্সি পিলের মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে লেভোনর্জেস্ট্রিন। নেক্সট দেখো, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস সেন্সিটিভ টু হিট অ্যান্ড ময়েশ্চার, then which sterilization method is used for sterilization? সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা হিট এবং ময়েশ্চারের ক্ষেত্রে সেন্সিটিভ, তাহলে আমি তাপ দিতে পারবো না এবং ময়েশ্চারও দিতে পারবো না, তাহলে এক্ষেত্রে আমরা কোন স্টেরিলাইজেশন মেথড ইউজ করতে পারি? তাহলে ইটিও রয়েছে, ইথিলিন অক্সাইড আমরা ইউজ করতে পারি। অটোক্লেভের ক্ষেত্রে এক্ষেত্রে হিটও রয়েছে এবং ময়েশ্চারও রয়েছে এবং তার প্রেশারও রয়েছে, তাহলে অটোক্লেভ আমরা এক্ষেত্রে ইউজ করতে পারবো না। আচ্ছা, সাইডেক্সের ক্ষেত্রে ময়েশ্চার দেওয়া হয়, আর হট এয়ার ওভেনের ক্ষেত্রে হট দিচ্ছি মানে টেম্পারেচার দিচ্ছি, তাহলে এক্ষেত্রে আমরা ইটিও ইউজ করব, ইথিলিন অক্সাইড। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডায়াগনস্টিক টেস্ট ফর সিস্টিক ফাইব্রোসিস? সিস্টিক ফাইব্রোসিসের জন্য কোন ডায়াগনস্টিক টেস্ট ইউজ করা হয়? সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলা হয়, যেটা হচ্ছে সোয়েট ক্লোরাইড টেস্ট। এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড এবং সিস্টিক ফাইব্রোসিসের জন্য আমরা ডায়াগনোসিস করার জন্য সোয়েট ক্লোরাইড টেস্ট ইউজ করা হয়। নেক্সট দেখো, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, সিস্টিক ফাইব্রোসিসে অ্যাকচুয়ালি হয় কি? সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে যে আমাদের বডিতে যেগুলো সিক্রেশনসগুলো হয় সেই সিক্রেশনগুলো ঠিক হয়ে যায়, ঠিক সিক্রেশনস হতে থাকে। তাহলে দেখো, আমাদের মিউকাস সিক্রেশন হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, আমাদের মাউথে হচ্ছে, রেসপিরেটরি ট্র্যাক্টে হচ্ছে, জিআই ট্র্যাক্টে হচ্ছে, তাহলে সমস্ত জায়গাতে কিছু না কিছু সিক্রেশনস হচ্ছে। তাহলে সেই সিক্রেশনসগুলো যদি হঠাৎ করে থিকেন হয়ে যায় তাহলে আমাদের বডিতে প্রবলেম হবে। তো এটা একটা জেনেটিক ডিসঅর্ডার এবং একটা জিনের মিউটেশনের জন্য হয়ে থাকে। এক্ষেত্রে যেহেতু তোমার প্রত্যেকটা সিক্রেশন একটু থিকি টাইপের হয়, সেই জন্য এক্ষেত্রে বাচ্চাদের একটু মানে যে সিক্রেশন যদি ঠিক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, মাউথের ক্ষেত্রেই যদি দেখি তাহলে সেক্ষেত্রে তোমার একটু চোকিং হতে থাকবে, ব্রিথলেসনেস হতে থাকবে, বা স্টুল যেটা পাস হবে সেক্ষেত্রে ফাউল স্মেলিং স্টুল হবে, কনস্টিপেশন পাবো আমরা। ঠিক আছে, এগুলো দেখা যাবে ডাইজেস্টিভের ক্ষেত্রে। রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে যদি ঠিক সিক্রেশন হয় তাহলে হুইজিং সাউন্ড পাবো, ব্রেথলেসনেস পাবো, লাং ইনফেকশন হতে পারে ফ্রিকুয়েন্টলি। ঠিক আছে, এরকম কিছু পাওয়া যায়। হ্যাঁ, এবং এটা মেনলি জেনেটিক ডিসঅর্ডার, এক্ষেত্রে জিন মিউটেশনের জন্য এটা হয়ে থাকে। তো ট্রিটমেন্টের ক্ষেত্রে বিশেষ কিছু ট্রিটমেন্ট করার নেই, এয়ারওয়ে ক্লিয়ারেন্স করতে হবে যদি এরকম ঠিক সিক্রেশনে বন্ধ হয়ে যায়, অ্যান্টিবায়োটিক্স আমরা দিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। তাহলে সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে একটা ইনহেরিটেড ডিসঅর্ডার, জেনেটিক ডিসঅর্ডার, যেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যে সিক্রেশনসগুলো যেগুলো আমাদের বডিতে হয় সেগুলো একটু ঠিকই সিক্রেশন হয়ে যায়। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য টিপিক্যাল পজিশন ফর অ্যাডমিনিস্টারিং এন এনিমা অর পারফর্মিং আ রেকটাল এক্সামিনেশন? অপশন রয়েছে সুপাইন পজিশন, প্রোন পজিশন, লেফট ল্যাটারাল ডিকুইবিটাস পজিশন, অর সিমস পজিশন এবং নি চেস্ট পজিশন। তাহলে সুপাইন পজিশনে নিশ্চয়ই আমরা রেকটাল এক্সামিনেশন করতে পারবো না, তাহলে সুপাইন পজিশনে হয় না এবং প্রোন পজিশনও পসিবল নয়। বাকি নি চেস্ট পজিশন এবং এই লেফট ল্যাটারাল ডিকুইবিটাস পজিশনের মধ্যে সিমস পজিশনটা পার্টিকুলারলি রেকটাল এক্সামিনেশন বা রেকটাল এনিমা বা কোলোনোস্কোপি, সিগময়েডোস্কোপি এই সমস্ত জন্য ইউজ করা হয়। তাহলে অবশ্যই প্রেফারেবল পজিশন হচ্ছে সিমস পজিশন, যেটা লেফট ল্যাটারাল পজিশন আমরা বলি বা লেফট নি চেস্ট পজিশন আমরা বলি। এবার নি চেস্ট পজিশন যেটা রয়েছে এটা দুরকমভাবে হয়, একটা হচ্ছে যে নিটা চেস্টের কাছে চলে যাবে সেরকম, তবে সিমস পজিশনের ক্ষেত্রে একটা পা থাকে সোজা এবং আরেকটা পায়ের হাঁটু মানে নিটা চেস্ট অবধি যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা আলাদা। লেফট ল্যাটারাল ডিকুইবিটাস যেহেতু আমার অপশনে রয়েছে, সিমস পজিশন যেহেতু আমার অপশনে রয়েছে, তাহলে আমি এখানটায় কিন্তু নি চেস্টে যাব না। বাকি লেফট সাইডের লেফট ল্যাটারাল পজিশন এবং তার সাথে সাথে নিটা যদি একটা নি যদি চেস্টে যায় তাহলে সেই পজিশনটাকে আমরা পার্টিকুলারলি এনিমার জন্য ইউজ করতে পারি বা এই রেকটাল এক্সামিনেশন বা কোলোনোস্কোপি এগুলোর জন্য আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি এম অফ সুমন প্রোগ্রাম? সুমন প্রোগ্রামের জন্য প্রাইমারি এম কি রয়েছে? তো ফার্স্ট অফ অল সুমন প্রোগ্রাম যে রয়েছে, সুমন প্রোগ্রামের ফুল ফর্ম কি? এটা কমিউনিটি থেকে কোশ্চেন এবং এরকম কিছু কোশ্চেন্স কিন্তু আসে বিভিন্ন রকম প্রোগ্রাম থেকে। তো সুমনের ফুল ফর্ম হচ্ছে সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন। তো সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন অর্থাৎ এটা মাদের নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই তো? তাহলে দেখো অপশন রয়েছে টু রিডিউস ম্যাটারনাল অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি রেট, টু ইরাডিকেট পোলিও ইন ইন্ডিয়া, টু কন্ট্রোল অ্যান্ড এলিমিনেট টিউবারকিউলোসিস, টু প্রমোট ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। তাহলে সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন যেহেতু রয়েছে তাহলে এটা কি হবে? টু রিডিউস ম্যাটারনাল অ্যান্ড ইনফ্যান্ট মর্টালিটি রেট। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ
কমিউনিটি সাইকিয়াট্রির জন্য প্রাইমারি গোল কি রয়েছে, মানে কমিউনিটি সাইকিয়াট্রিতে আমরা কি করি? অপশন রয়েছে হসপিটালাইজেশন অফ মেন্টাল ইল পেশেন্ট, হসপিটালে অ্যাডমিশন করা মেন্টাল ইল পেশেন্টদের, সেটা নিশ্চয়ই নার্সের কাজ নয়, তাই না? বা কমিউনিটি সাইকিয়াট্রির কাজ নয়। এক্ষেত্রে আমরা যে অ্যাডমিশন প্রসিডিওর দেখেছি যে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট লাগে বা মেডিকেল অফিসার লাগে বা পুলিশ লাগে, এরা হসপিটালাইজ করছে। নেক্সট রয়েছে রিহ্যাবিলিটেশন অফ পেশেন্টস ইন আ হসপিটাল সেটিং, অর্থাৎ হসপিটাল সেটিংসের পেশেন্টদেরকে রিহ্যাবিলিটেট আমরা করব। প্রোভাইডিং মেন্টাল হেলথ সার্ভিসেস ইন আ কমিউনিটি সেটিং, দিস ইজ প্রেফারেবল আই থিঙ্ক, যে কমিউনিটি সেটিংসের মধ্যে আমরা মেন্টাল হেলথ সার্ভিসেসগুলো প্রোভাইড যদি করতে পারি তাহলে সেটাই কমিউনিটি সাইকিয়াট্রি হবে। কারণ বাকি তো আমরা হসপিটালে করছি, তাই না? এই যে হসপিটাল সেটিং হচ্ছে তাহলে সেটা তো আমরা হসপিটালে করছি, তাহলে কমিউনিটি কেন আমি বলছি কোশ্চেনে, তাই না? আর একটা রয়েছে রিসার্চিং মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স, তাহলে এটাও নয়। তাহলে কমিউনিটি সাইকিয়াট্রিতে আমরা কি করব? মেন্টাল হেলথ সার্ভিস দেবো কমিউনিটি সেটিংসে গিয়ে। নেক্সট দেখো, টু প্রিভেন্ট সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন, যেটাকে ক্ল্যাপসি বলা হয়, হাউ ফ্রিকুয়েন্টলি শুড আইভি টিউবিং বি চেঞ্জড, আইভি টিউবিং আমরা কতক্ষণে চেঞ্জ করব? তো এখানে সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন বলেছে, সেন্ট্রাল লাইনের সাথে অ্যাসোসিয়েটেড। অপশন রয়েছে এভরি 24 আওয়ার্স, 48 to 72 আওয়ার্স, 96 আওয়ার্স এবং অনলি হোয়েন ভিজিবলি সয়েলড ও ড্যামেজ। তো এটা তো হচ্ছে না, কারণ সয়েল বা ড্যামেজডের ক্ষেত্রে সেটা ড্রেসিংয়ের ক্ষেত্রে আসতে পারে, আইভি টিউবিংয়ের ক্ষেত্রে তো এটা আসবেই না, সেটার ক্ষেত্রে একটা প্রোটোকল রয়েছে। এবার প্রোটোকলের কথা যদি বলি, আমাদের একটা সিডিসি গাইডলাইন রয়েছে, সিডিসির একটা গাইডলাইন রয়েছে এবং এই গাইডলাইন অনুযায়ী বলা হচ্ছে যে এটা এভরি 96 আওয়ারে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? এটা কিন্তু সিডিসি গাইডলাইন। এবং বিভিন্ন রকম টিউবিংস হয়ে থাকে, যেমন ধরো নর্মাল যে আইভি টিউবিংসগুলো হয় সেগুলোর জন্য 96 আওয়ার্স বলছে, যেগুলো লিপিড বা হচ্ছে প্যারেন্টাল নিউট্রিশন যাচ্ছে সেগুলোর জন্য বলা হয় যে 24 আওয়ার্স পরে চেঞ্জ করতে। যদি কোনো ব্লাড প্রোডাক্টস গিয়ে থাকে তাহলে ব্লাড তো একটা প্যাকেট গেলেই সেটা আমরা ডিসকার্ড করি, সেক্ষেত্রে তো কোনো একই ব্লাড সেট তো আমরা দুটো ক্ষেত্রে ইউজই করি না, তাহলে ব্লাড প্রোডাক্টসের জন্য সিঙ্গেল ইউজ হবে। আর যদি মেডিকেশন টিউবিং যদি কিছু থেকে থাকে, যেমন নর্মালি আমরা কোনো একটা ইঞ্জেকশন দিলাম বা কিছু হলাম, তাহলে সেগুলোকে আমরা 24 আওয়ার্সে ফেলে দেবো, যদি সেটা ডিসকানেক্ট হয়ে থাকে। যদি কন্টিনিউয়াস না চলতে থাকে তাহলে আমি সেটা ডিসকার্ড করবো। তাহলে অ্যাকর্ডিং টু সিডিসি গাইডলাইন এক্ষেত্রে আমরা কিন্তু 96 আওয়ার্স পর পর এই আইভি টিউবিং চেঞ্জ করব ফর সেন্ট্রাল লাইন অ্যাসোসিয়েটেড ব্লাড স্ট্রিম ইনফেকশন। এছাড়াও যদি তোমাদের কাছে অন্য কোনো ওপিনিয়ন থেকে থাকে এই কোশ্চেন রিলেটেড, যে যদি তোমাদের মনে হয় যে 48 বা 72 আওয়ার্স কেন নয়, যেটা আমরা নর্মালি ইউজ করছি, তো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের কাছে যদি কোনো রেফারেন্স থেকে থাকে সেটা তোমরা শেয়ার করতে পারো। নেক্সট দেখো, নার্স এক্সপিরিয়েন্সেস অবস্ট্রাকশন ডিউরিং এনজি টিউব ইনসারশন ইন আ চাইল্ড প্রেজেন্টিং উইথ ড্রুলিং। একটা নার্স যখন এনজি টিউব ন্যাসোগ্যাস্ট্রিক টিউব ইনসার্ট করছে তখন দেখছে যে বাচ্চাটার ড্রুলিং হচ্ছে, ড্রুলিং অর্থাৎ স্যালাইভারি সিক্রেশন হচ্ছে, মুখ দিয়ে মুখের পাশ দিয়ে লালা ঝরছে এটা। তো হোয়াট ইজ দ্য লাইকলি আন্ডারলাইং কন্ডিশন, এক্ষেত্রে কি কন্ডিশন হতে পারে? আচ্ছা, তো প্রথমত হচ্ছে এনজি টিউব ইনসারশনের সময় অবস্ট্রাকশন পেয়েছে এবং পেশেন্টের মানে বাচ্চার হচ্ছে ড্রুলিং হচ্ছে। তো এক্ষেত্রে কি কন্ডিশন হতে পারে? অপশন রয়েছে পিয়ার রবিন সিনড্রোম, ট্র্যাকিওইসোফেজিয়াল ফিস্চুলা, পাইলোরিক স্টেনোসিস এবং ক্লেপ লিপ ক্লেপ প্যালেট। তো যদি একদম লাস্ট থেকে শুরু করি, ক্লেপ লিপ ক্লেপ প্যালেটের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অবস্ট্রাকশন পাবো না এনজি টিউবে, তাই না? কারণ লিপ এবং প্যালেটের প্রবলেম, এটা নিশ্চয়ই আমাদের টিউবের প্রবলেম নয়, তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা আমরা পাচ্ছি না, তাহলে ক্লেপ লিপ ক্লেপ প্যালেট হলো না। পাইলোরি স্টেনোসিসের ক্ষেত্রে কি হয়? পাইলোরাস যে মাসেল রয়েছে, যেটা তোমার স্টোমাক থেকে ডিউডেনামের কানেকশন, পাইলোরিক স্পিংটার, সেই স্পিংটারটা থিকেন হওয়ার জন্য সেখান থেকে সহজে স্টোমাক থেকে ডিউডেনামে ফুড যেতে পারে না, সেই কারণে বাচ্চাদের প্রজেক্টাইল ভমিটিং হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু ইসোফেগাসে কোনো কিছু নেই, তাহলে পাইলোরি স্টেনোসিসের ক্ষেত্রে কোনো সমস্যা এখানে আমি পাবো না, এবং পাইলোরি স্টেনোসিসের ক্ষেত্রে প্রজেক্টাইল ভমিটিং হবে, নন বিলিয়াস ভমিটিং হবে, এগুলো তার সাইন। নেক্সট হচ্ছে ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা। ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলাতে কি হয়? এক্ষেত্রে ট্রাকিয়া এবং ইসোফেগাস, সরি অ্যাট্রেসিয়া রয়েছে। ট্রাকিওইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াতে কি হয়? এই যে ট্রাকিয়া এবং ইসোফেগাস পরপর রয়েছে দুটো টিউব, এটা যদি আমি ট্রাকিয়া বলি, সরি এরকম এরকম রিং থাকে ট্রাকিয়াতে, এটা ট্রাকিয়া, আর তার পাশেই রয়েছে ফুড পাইপ, ঠিক আছে? তো ইসোফেগাসে যে ফুড পাইপ গেছে, গিয়ে পরে এখান থেকে স্টোমাক স্টার্ট হয়েছে, তাই না? তো এখানটায় যদি এই টিউবটা এই স্টোমাকের সাথে কানেকশন না হয়ে জাস্ট এরকম ভাবে এসে ব্লাইন্ড হয়ে গেল এবং তারপরে আবার একটা পাইপ গিয়ে আবার স্টোমাকটা শুরু হচ্ছে, তাহলে এই যে কন্ডিশনটা, ইসোফেগাসটার সাথে কানেকশন নেই স্টোমাকের, এটাকে আমরা ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া বলে থাকি, ঠিক আছে? আর একটা জিনিস হয়, ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা দুটো একসাথে প্রেজেন্ট থাকতে পারে বা আলাদা আলাদাও থাকতে পারে। এক্ষেত্রে আমরা দেখবো যে এই ট্রাকিয়া এবং এই ইসোফেগাস একে অন্যের সাথে অ্যাটাচ হয়ে রয়েছে, বা এইটা এসে এরকম ভাবে জুড়ে গেছে ট্রাকিয়ার সাথে,
ঠিক আছে। তো এটা দেখা যাচ্ছে ট্রাকিওইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া বা ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি কি পাবো, যদি আমার ট্রাকিয়াটা এরকমভাবে বন্ধ হয়ে যায়, যদি সেটা স্টোমাক অবধি না যায়, তাহলে আমি এখান থেকে যখন এনজি টিউব ইনসার্ট করছি তো সেটা এখানে গিয়ে আটকে যাবে, সেটা পুরোটা যাবে না, তাহলে আমি এখানটা কিন্তু অবস্ট্রাকশন পাবো। এবং এক্ষেত্রে কি হবে, বাচ্চার মুখ থেকে কন্টিনিউয়াস স্যালাইভারি সিক্রেশন হতে থাকবে। তো ট্রাকিওইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ডায়াগনোসিস করার জন্য আমরা এটা দেখি যে কন্টিনিউয়াস ড্রোলিং হচ্ছে বাচ্চার। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা হলো। আচ্ছা, আরেকটা রয়েছে পিয়ার রবিন সিনড্রোম। পিয়ার রবিন সিনড্রোমটা কি, এটা হচ্ছে এক ধরনের কনজেনিটাল ডিজিজ বলতে পারো। এক্ষেত্রে একটু ওই জ যেটা হয় না নিচের দিকে যে চোয়াল যেটাকে আমরা বলি লোয়ার জ, ওই লোয়ার জলটা একটু ছোট টাইপের হয় এবং এটা ক্লেপ লিপ প্রেজেন্ট থাকে, সরি ক্লেপ প্যালেট প্রেজেন্ট থাকে বাচ্চাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এক্ষেত্রে এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে, কিন্তু এনজি টিউবের কোনো অবস্ট্রাকশন আমরা পাবো না। ঠিক আছে, তো পিয়ার রবিন সিনড্রোমের ক্ষেত্রে জাস্ট ওই স্মল লোয়ার জ উইথ ক্লেপ প্যালেট এটা প্রেজেন্ট থাকে, পিয়ার রবিন সিনড্রোম। ঠিক আছে, তাহলে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া বা ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা, এক্ষেত্রে আমরা এনজি টিউব ইনসারশনে অবস্ট্রাকশন পাবো, তার সাথে আমি ড্রুলিং পাবো। এবং এক্ষেত্রে কিন্তু বাচ্চাদের যদি হচ্ছে ফিস্টুলা থেকে থাকে, ইসোফেগাসের সাথে ট্রাকের যদি ফিস্টুলা থেকে থাকে, তাহলে ইমিডিয়েটলি সেটাকে কিন্তু ক্লিয়ার করতে হয়। এবং আমরা এক্ষেত্রে বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারবো না, কারণ খাওয়ালে সেটা কোথায় যাবে, ট্রাকিয়া থেকে আমাদের লাংসে চলে যাবে, তাই না? নেক্সট দেখো, which medication is commonly used as an anti-craving agent for alcohol dependence? Anti-craving agent for alcohol dependence আমরা কি ইউজ করছি? অপশন রয়েছে ডাইসালফিরাম, ফ্লুভক্সামাইন, অ্যাকোমপ্রোস্টেট এবং ডাইজিপাম। তাহলে কি হবে, এটার অ্যান্সার ডাইসালফিরাম হবে? হবে না। কেন হবে না? কারণ ডাইসালফিরাম কিন্তু ডিটোরেন্ট এজেন্ট হিসেবে ইউজ করা হয়। অর্থাৎ যে ক্ষেত্রে আমি চাইছি যে আমার পেশেন্ট অ্যালকোহল খাবে না, বা পেশেন্ট চাইছে যে আমি আর অ্যালকোহল খাবো না, আমি অ্যালকোহল ছেড়ে দেবো, তাহলে সেক্ষেত্রে আমি ডাইসালফিরাম ইউজ করতে পারি ডিটারেন্ট এজেন্ট হিসেবে। কি বলছি আমি? ডিটারেন্ট, ডিটারেন্ট এজেন্ট। তাহলে এক্ষেত্রে আমি যদি ডাইসালফিরাম দিই তাহলে কি হবে, ওই পেশেন্টের একটা সিনড্রোম হবে যেটা কিনা ওই অ্যালকোহলের যে শান্তি, অ্যালকোহল খেয়ে যে শান্তি হয় না তার থেকে অনেক বেশি। তো সেই এফেক্টটাকে অ্যাভয়েড করার জন্য ডাইসালফিরাম, সেই এফেক্ট অ্যাভয়েড করার জন্য আর অ্যালকোহল খাবে না। তো এটা হচ্ছে ডাইসালফিরাম, যেটাকে আমি ডিটারেন্ট এজেন্ট হিসেবে ইউজ করি। এবং এটা হচ্ছে আমার অ্যাভারশন থেরাপি। ঠিক আছে, যেখানে আমি শাস্তি দিচ্ছি, একটা ছোট্ট ভুলের জন্য অনেক বেশি শাস্তি দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যান্টি ক্রেভিং এজেন্ট কি? অ্যান্টি ক্রেভিং এজেন্ট মানে যেখানে আমার ক্রেভিংটাই হবে না, এই যে আমার ইচ্ছে হচ্ছে আমি অ্যালকোহল খাবো, এই ইচ্ছেটা হবে না। ঠিক আছে, তাহলে অ্যান্টি ক্রেভিং এজেন্ট হিসেবে এখানে অ্যাকোমপ্রোস্টেট ইউজ করা হয়। ঠিক আছে, এটা অ্যান্টি ক্রেভিং এজেন্ট। এবং আরও একটা ড্রাগ রয়েছে, এটাও আসতে পারে, ন্যালট্রেক্সোন। ন্যালট্রেক্সোন হচ্ছে আরও একটা ড্রাগ, যেটাকেও আমরা এখন রিসেন্টলি ইউজ করা হয়। অ্যাকোমপ্রোস্টেট যেমন ইউজ করা, এটা অনেক পুরোনো নাম, আমরা শুনে এসেছি, সেরকম আরও একটা ড্রাগ রয়েছে ন্যালট্রেক্সোন, এটাও ইউজ করা হয়। সরি, NaL হবে একটা, ন্যালট্রেক্সোন, এটাও ইউজ করা হয়। বেশ, নেক্সট দেখো, অ্যান অ্যাম্বু ব্যাগ ক্যান বি ইউজড ফর রিসাসিটেশন। অ্যাম্বু ব্যাগ আমরা রিসাসিটেশনের জন্য ইউজ করি, কিন্তু এখানে বলছে উইদাউট অক্সিজেন অনলি, উইথ অক্সিজেন অনলি, উইথ অর উইথাউট অক্সিজেন এবং নেভার উইথ অক্সিজেন। তাহলে অ্যাম্বু ব্যাগ আমরা ইউজ করি, আমরা কখনো অক্সিজেন কানেক্ট করি, কখনো অক্সিজেন কানেক্ট করি না। তাহলে সেক্ষেত্রে কি তাহলে অক্সিজেন পাচ্ছে না? তাহলে আমরা উইথ অর উইথাউট অক্সিজেন দুটোভাবেই অ্যাম্বু ব্যাগ দিতে পারি। এবং যদি আমি উইথাউট অক্সিজেন দিই তাহলে সেটা আমার নর্মাল যে এয়ারে পার্সেন্টেজ রয়েছে 21%, সেটাই ডেলিভার করবে। আর যদি অক্সিজেন সাথে করে দিই তাহলে সেটা কিন্তু 90 থেকে 100% অবধি অক্সিজেন আমাকে ডেলিভার করবে। ঠিক আছে, আর এখানে অ্যান্সার যেটা হবে সেটা উইথ অর উইথাউট অক্সিজেন হবে। নেক্সট রয়েছে, গিভেন দ্য ফলোইং ইলেকট্রোলাইট অ্যান্ড রিনাল ফাংশন ভ্যালুজ, হুইচ অফ দ্য ফলোইং ভ্যালু ইজ অ্যাবনর্মাল। তো এখানে আমাকে অ্যাবনর্মাল ভ্যালু কোনটা সেটা জানতে চেয়েছে। তো সোডিয়াম রয়েছে 154, সোডিয়ামের রেঞ্জ কত? 135 থেকে 145, তাই তো? তাহলে এটা নর্মাল রেঞ্জ, তাহলে সোডিয়ামের ভ্যালু এখানে অনেক বেশি রয়েছে, তাহলে কোনটা অ্যাবনর্মাল? সোডিয়াম অ্যাবনর্মাল, তাই তো? পটাশিয়ামের ভ্যালু আমরা দেখি যে 3.5 থেকে 5.5 বা 5 এরকম থাকে, তাহলে 4 এটা নর্মাল রয়েছে। ম্যাগনেসিয়াম নর্মাল রয়েছে। ক্রিয়েটিনিন 1 অবধি বলি, তবে 1.2টাও মোটামুটি নর্মালের মধ্যেই পড়ে, তাহলে এক্ষেত্রে এটা অ্যান্সার হচ্ছে সোডিয়াম। এরকম কিছু কিছু ভ্যালু যেটা হিমাটোলজির যে কমপ্লিট ব্লাড কাউন্ট, তার ভ্যালুগুলো একটু মনে রাখতে হয়। হিমোগ্লোবিন কত থাকে, টোটাল কাউন্ট কত থাকে, প্লেটলেট কাউন্ট কত থাকে, এগুলো কিন্তু একটু মুখস্থ করে নেবে। নেক্সট দেখো, পেশেন্টস ব্লাড প্রেশার ইজ মেজার্ড অ্যাট 148/94 millimeter of mercury. According to American Heart Association guidelines,
হোয়াট স্টেজ অফ হাইপারটেনশন ইজ দিস? তাহলে এখানে আমাকে জানতে চেয়েছে যে এই যে বিপিটা দেওয়া রয়েছে 148/94, এটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী কীরকম হাইপারটেনশনের মধ্যে পড়বে। তো অপশন বলছে যে নর্মাল ব্লাড প্রেশার, এলিভেটেড ব্লাড প্রেশার, স্টেজ 1 হাইপারটেনশন এবং স্টেজ 2 হাইপারটেনশন। তো দেখো এখানে যে গাইডলাইন রয়েছে, তো গাইডলাইন অনুযায়ী আমি এখানটা মেনশন করছি বিপিগুলো কীরকমভাবে থাকে। তো নর্মালি হচ্ছে যে নর্মাল ব্লাড প্রেশার << 120 এবং <80, ঠিক আছে, এটা হলো। এলিভেটেড যেটা ব্লাড প্রেশার রয়েছে সেটা রয়েছে 120 থেকে 129 এবং এখানটায় তোমার ডায়াস্টোলিক যেটা সেটা <80 থাকবে। হাইপারটেনশন স্টেজ 1 এর ক্ষেত্রে এটা থাকে 130 থেকে 139 এবং এদিকে থাকবে 80 থেকে 89 এবং স্টেজ 2 যেটা হবে সেটা 140 বা তার বেশি এবং এক্ষেত্রে হবে এটা সরি 120 নয়, এটা হবে <90। তাহলে এটা হচ্ছে <90, 140 বা তার বেশি আর এটা 90 বা তার বেশি, ঠিক আছে। এটা হলে আমরা বলবো এটা স্টেজ 2 হাইপারটেনশন। তাহলে এখানে দেখো ওটা 148 আর 94 রয়েছে, তাহলে এটা অবশ্যই স্টেজ 2 হাইপারটেনশনের মধ্যে পড়বে, তাই তো। আর একটা রয়েছে যেটা হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস, HTN ক্রাইসিস আমরা বলি। তো এটার ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে 180 180 রয়েছে আর এদিকে <120, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মুখস্থ করতে হবে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের থেকে যে গাইডলাইন রয়েছে স্টেজ অফ হাইপারটেনশন, এটাও কোশ্চেনে আসে এবং এটা তোমরা মুখস্থ করে নিও, ঠিক আছে। নেক্সট দেখো, আ পেশেন্ট এক্সপিরিয়েন্সেস সিভিয়ার ভমিটিং, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইজ মোস্ট লাইকলি টু অকার? পেশেন্টের সিভিয়ার ভমিটিং হচ্ছে পেশেন্টের কি কন্ডিশন হবে, এখানে বলেছে অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, মেটাবলিক নাকি রেসপিরেটরি। তো এটা বোঝার জন্য খুব সহজ উপায় রয়েছে। তো প্রথমত বলছে যে ভমিটিং, তাহলে ভমিটিং হলে কি হয়, স্টোমাক কন্টেন্টটা বাইরে বেরিয়ে যায়, তাই তো। তাহলে স্টোমাক কন্টেন্ট বাইরে বেরোবে, স্টোমাক কন্টেন্ট বাইরে বেরোবে। স্টোমাকের মধ্যে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাহলে স্টোমাকের যে পিএইচ হবে অ্যাসিডিক পিএইচ হবে, তাই তো। তাহলে স্টোমাকের পিএইচ সবসময়ই অ্যাসিডিক, ঠিক আছে। স্টোমাকের পিএইচ সবসময়ের জন্য অ্যাসিডিক রয়েছে। এবারে বলো যে অ্যাসিডিক পিএইচ হয় কখন, যখন পিএইচ 7.4 বা 7.35 এর থেকে কম থাকে, তাই তো। এরকমের থেকে কম থাকলে তবে সেটা অ্যাসিডিক পিএইচ হবে। এবারে এই স্টোমাকের কন্টেন্ট যখন বাইরে বেরিয়ে যাবে তাহলে তার সাথে কিছুটা অ্যাসিডও বডি থেকে বেরিয়ে যাবে। তাহলে যখন এই অ্যাসিড বডি থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে এই যে পিএইচ রয়েছে 7.3 এটা আস্তে আস্তে কি হবে, বেড়ে যাবে তো, কারণ আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ স্টোমাকের কন্টেন্ট সবই বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে যদি অ্যাসিড বডি থেকে বেরিয়ে যায় তাহলে অ্যাসিডের পরিমাণ যদি কমে যায় তাহলে আমার বডি কি হয়ে যাবে, অ্যালকালাইন হয়ে যাবে, তাই তো। তাহলে অ্যালকালাইন যদি আমার বডি হয়ে যায় তাহলে এখানে কি হবে, অ্যালকালোসিস হবে। এই একটা অ্যালকালোসিস এবং এই একটা অ্যালকালোসিস হলো বডিতে, তাহলে আমার অ্যালকালোসিস হলো। এবারে এই যে ভমিটিংটা হচ্ছে সেটা কি কোনো রেসপিরেটরি কম্পেনসেশন নাকি আমার মেটাবলিক সমস্যা? তাহলে মেটাবলিজমের প্রবলেম, সেই জন্য ভমিটিং হচ্ছে, তাহলে এটা সবসময়ের জন্য মেটাবলিক হবে। তাহলে রেসপিরেটরি হতো কখন, যদি ভমিটিং না হতো, যদি অন্য কোনো কারণ রেসপিরেটরি ডিস্ট্রেস বা তোমার সিওপিডি বা কোনো রেসপিরেটরি সিচুয়েশন যেখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জায়গাতে আমার রেসপিরেটরি প্রবলেমস হবে, তাই না। তাহলে ভমিটিং হলে মেটাবলিক হবে। এবার সিমিলার আরো একটা কোশ্চেন আসে, যদি ভমিটিং না হয়ে কি হতো, ডায়রিয়া হতো, তাহলে কি হতো, যদি ডায়রিয়া হতো তাহলে কি হতো, তাহলে এক্ষেত্রে ডায়রিয়ার ক্ষেত্রে কি বেরোয়, ইন্টেস্টিনাল কন্টেন্ট বেরোবে। ইন্টেস্টাইনের পিএইচ কত, আমরা জানি স্টোমাক থেকে যখনই ফুডটা ডিউডেনামে চলে যাচ্ছে তখনই সেক্ষেত্রে পিএইচটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেটা <7.45 হয়ে যাবে, কারণ এই যে স্টোমাকের যে অ্যাসিডগুলো রয়েছে বা স্টোমাকে যে ডাইজেশন হয়, পেপসিন রয়েছে, তো সে কিন্তু অ্যাসিডিক এনভায়রনমেন্টেই কাজ করতে পারে, বেসিক এনভায়রনমেন্টে কাজ করতে পারে না। তো সেই জন্য স্টোমাকের যে পিএইচ সেটা হাইলি অ্যাসিডিক এবং এরপরে ডিওডেনামে যখন ফুড চলে যাচ্ছে স্মল ইন্টেস্টাইনে, সেখানটায় আবার কি হচ্ছে, বেসিক এনভায়রনমেন্ট ছাড়া সেখানের এনজাইমগুলো কাজ করবে না। তাহলে যখনই ফুড ডিওডেনামে চলে এলো তখনই কিন্তু সেখানটার পিএইচ আবার বাড়তে শুরু করেছে এবং সেটা <7.45 অর্থাৎ সেটা আবার বেসিক হয়ে গেল। তাহলে যখন ডায়রিয়া হচ্ছে তখন লার্জ ইন্টেস্টাইন থেকে কন্টেন্ট বেরোচ্ছে, তাহলে লার্জ ইন্টেস্টাইন থেকে যখন হিউজ কন্টেন্ট বেরিয়ে যাবে তখন সেক্ষেত্রে আবার অ্যালকালি বডি থেকে বেরিয়ে যাচ্ছে, অ্যালকালি বডি থেকে বেরিয়ে গেলে কি হবে, অ্যাসিডোসিস হবে। তাহলে তখন আমরা কি দেখতে পারবো, অ্যাসিডোসিস দেখতে পাবো। তাহলে যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে আমাদের কন্ডিশন থাকবে মেটাবলিক অ্যাসিডোসিস, বুঝতে পারলে, মনে থাকবে তো। তাহলে যখন অ্যাসিড কন্টেন্ট স্টোমাক থেকে বেরোচ্ছে তখন হচ্ছে অ্যালকালোসিস, আর যখন বেসিক কন্টেন্ট আমাদের ইন্টেস্টাইন থেকে বেরিয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে হবে অ্যাসিডোসিস। ক্লিয়ার? বেশ,
এবার দেখো একটা এবিজি অ্যানালিসিস রয়েছে, এখানটায় কিছু ভ্যালু দেওয়া রয়েছে। তো এখানে আমাকে দেখতে হবে যে এটা কি রকমের অ্যাসিড বেস ডিসঅর্ডার। তো প্রথমত দেখো ভ্যালু রয়েছে 7.28, তাহলে এটা যে আমাদের পিএইচ এর নর্মাল রেঞ্জ তার থেকে কম রয়েছে। 7.35 থেকে 7.45 হচ্ছে নর্মাল রেঞ্জ, 7.35 থেকে 7.45 হলো নর্মাল রেঞ্জ, তার থেকে এটা কম রয়েছে। PCO2 রয়েছে 55 মিলিমিটার অফ মার্কারি, তাহলে এখানটায় PCO2 কার্বন ডাইঅক্সাইডের নর্মাল রেঞ্জ কত, 35 থেকে 45, তাহলে এটা কত রয়েছে, এটা বেশি রয়েছে, তাই তো? আচ্ছা, আর HCO3 রয়েছে 28, এটা আমার নর্মাল রেঞ্জে রয়েছে। 22 থেকে 28 আমরা বলি এটা নর্মাল রেঞ্জ, ঠিক আছে? তাহলে এটা নর্মাল রেঞ্জে রয়েছে। তো প্রথমত হচ্ছে যে দুটো উপায়ে পড়তে পারি আমরা। রোম ফর্মুলা রয়েছে, রোম ফর্মুলাতে আমাদেরকে বলা হয়েছে যে রেসপিরেটরি অপোজিট, অর্থাৎ রেসপিরেশনের ক্ষেত্রে যে চেঞ্জটা হবে সেটা এরকমভাবে চেঞ্জ পাবো আমরা। মেটাবলিক ইকুয়াল, মেটাবলিক ইকুয়ালের ক্ষেত্রে যে চেঞ্জ পাবো সেটা আমি এরকম পাবো, বা এরকমও পেতে পারি, এরকমভাবে পাবো। তাহলে এই অ্যারোগুলো কি, এই যে আমি অ্যারো এঁকেছি দেখো, নর্মাল রেঞ্জের থেকে কম মানে নিচের দিকে অ্যারো, নর্মাল রেঞ্জের থেকে বেশি মানে উপরের দিকে অ্যারো। এবার এই যে এটা অপোজিট সাইডে চেঞ্জ রয়েছে, তাহলে এটা রেসপিরেটরি সিচুয়েশন। এবার রেসপিরেটরি দুটো রয়েছে, অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস সেটাও তুমি জানো। যখনই পিএইচ 7.35 এর থেকে কম হবে তখন সেটা অ্যাসিডিক হবে, এবং যখনই 7.45 এর থেকে বেশি হবে তখন সেটা অ্যালকালোসিস হবে। তাহলে এটা কি হবে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে, হবে তো? তাহলে এই ফর্মুলাটা ইউজ করে, রোম ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো এবিজি অ্যানালিসিস করতে পারি। আর একটা ট্রিক রয়েছে, সেটা হচ্ছে যে এই যে HCO3 এর ভ্যালু, বাইকার্বনেটের ভ্যালু, এটা যখন চেঞ্জ হয় কম বা বেশি তখন সেটা মেটাবলিক চেঞ্জেস হয়। PCO2 এর ভ্যালু যদি কম বা বেশি হয় তবে সেটা রেসপিরেটরি চেঞ্জেস হয়। এবং এই ট্রিকটা কাজে লাগবে যদি তোমার দুটো ভ্যালু নর্মাল রেঞ্জে থাকে এবং 3 নম্বর ভ্যালুটা, দুটো ভ্যালু ডি রেঞ্জ থাকে এবং 3 নম্বর ভ্যালুটা নর্মাল রেঞ্জে থাকে, তবেই তুমি এই ট্রিকটা কাজে লাগাতে পারবে। যেমন এখানে শুধু কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু চেঞ্জ হয়েছে, তো সেই জন্য আমি এখানে কার্বন ডাইঅক্সাইড আর পিএইচ এর ভ্যালু চেঞ্জ হয়েছে বলে আমি বলছি এটা রেসপিরেটরি সমস্যা। যদি শুধু বাইকার্বনেট এবং পিএইচ এর ভ্যালু চেঞ্জ হতো তাহলে বলতাম এটা মেটাবলিক প্রবলেম। কিন্তু যদি PCO2 HCO3 দুজনেরই ভ্যালু চেঞ্জ হয়, সঙ্গে পিএইচও চেঞ্জ হয়, তাহলে আমাকে অবশ্যই রোম ফর্মুলাতে বসাতে হবে। সেক্ষেত্রে আমি দেখবো যে একটা চেঞ্জ এরকম হয়, তুমি এরকম এরকম এবং এরকম চেঞ্জ পাবে, পিএইচ এর সাথে সমান দুটো হবে না, মানে হয় তুমি এরকম পাবে, না হলে তুমি পিএইচ এর সাথে এই চেঞ্জটা পাবে, বুঝতে পারলে? তো সেটা দেখে তোমাকে বুঝতে হবে রেসপিরেটরি নাকি মেটাবলিক হবে। তাহলে এটার জন্য অ্যান্সার হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। নেক্সট দেখো, a patient is prescribed 2000 ml of fluid to be administered over 8 hours. হোয়াট ইজ দ্য আওয়ারলি ফ্লুইড ইনটেক, ঘন্টায় কতটা ইনটেক করবে, এখানে কত ড্রপ দিতে হবে সেটা আমাকে বলেইনি, একদমই সহজ কোশ্চেন। তাহলে 2000 ml ফ্লুইড দিতে হবে 8 ঘন্টায়, তাহলে আমি একদম সিম্পল ঐকিক নিয়মে করে ফেলতে পারি, বা এমনি হিসেব করেও করতে পারি, হাফ হাফ করে। তাহলে 8 ঘন্টাতে আমি 1000 ml ফ্লুইড দেবো, তাহলে 1 ঘন্টাতে কত দেবো, 4 দিয়ে ভাগ করে দিলে 250 ml হবে, তাই তো? তাহলে এখানে আমি 250 ml পার আওয়ার দেবো। আর ড্রপ ক্যালকুলেশন দিলে সেটাতে আমাকে আবার ড্রপের জন্য হিসেব করতে হতো, টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইড ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ টাইম ইন মিনিট ইনটু ড্রপ ফ্যাক্টর, ঠিক আছে? নেক্সট দেখো, the Allen test is performed before radial artery puncture for an ABG sample. Allen test করা হচ্ছে রেডিয়াল আর্টারি পাংচার করার জন্য এবিজি স্যাম্পল নেওয়ার আগে। হাউ ইজ দ্য পেটেন্সি অফ দ্য রেডিয়াল আর্টারি অ্যাসেস, রেডিয়াল আর্টারির যে পেটেন্সি সেটা আমরা কিভাবে অ্যাসেস করব? তো ফার্স্ট অফ অল এখানে যেটা নাম রয়েছে অ্যালেন টেস্ট, এটা আমরা কেন করি? এটা করা হয় রেডিয়াল আর্টারি বা আলনার আর্টারি পেটেন্সি রয়েছে কিনা চেক করার জন্য। এবং এটা আমরা কেন চেক করি, যখন আমরা এবিজি স্যাম্পল নিই তখন তো আমরা আর্টারি ইউজ করছি, আর্টারিয়াল স্যাম্পল নিচ্ছি। তো আর্টারিয়াল স্যাম্পল নেওয়ার জন্য আমাকে আর্টারিকে অ্যাসেস করতে হবে, তাহলে রেডিয়াল আর্টারি বা আলনার আর্টারি দুটো পাশাপাশি রয়েছে, সেখান থেকে আমি এবিজি স্যাম্পল নিতে পারি। তো সেটা নেওয়ার জন্য আমাকে আগে অ্যালেন টেস্ট করতে হয়। এবার এখানে আমাকে জানতে চেয়েছে যে এই অ্যালেন টেস্ট যখন আমি করছি তাহলে রেডিয়াল আর্টারির যে পেটেন্সি সেটাকে আমি কিভাবে চেক করবো, মানে পেটেন্সি চেক করার জন্য কি উপায় রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো অপশন রয়েছে পেশেন্ট কমপ্লেন্টস অফ নামনেস অ্যান্ড ইরিটেশন, এটা হবে না, পেশেন্টের কোনো কমপ্লেন এখানে থাকবে না। আফটার রিলিজ ব্লাড ফ্লো রিটার্নস উইদিন 3 to 5 সেকেন্ডস, এটা ঠিক আছে। ব্লাড ফ্লো রিটার্নস ইন 1 to 2 মিনিটস, এটা অনেক বেশি সময়। রেডিয়াল পালস ইজ অ্যাবসেন্ট আফটার কম্প্রেশন, এটাও হবে না। তাহলে এখানটায় অপশন রয়েছে আফটার রিলিজ ব্লাড ফ্লো রিটার্নস উইদিন 3 to 5 সেকেন্ডস, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে অ্যালেন টেস্ট করলে রেডিয়াল আর্টারি বা আলনার আর্টারিকে আমরা অ্যাসেস করি এবং প্রেস করে থাকি, যখন সেটা রিলিজ করি তখন ব্লাড ফ্লো ইমিডিয়েটলি রিটার্ন করবে, 3 to 5 সেকেন্ডে রিটার্ন করবে, এটাই আমার অ্যালেন টেস্ট, ঠিক আছে?
নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ল্যান্ডমার্ক সাইট ফর লাম্বার পাংচার? লাম্বার পাংচারের ল্যান্ডমার্ক সাইট কোনটা? জাস্ট মনে রাখবে L4, L4 এর উপরে বা L4 এর নিচে যেই অপশন থাকবে সেটা তোমার অ্যান্সার হবে। তাহলে দেখো L1 L2 হবে না, L4 L5 হতে পারে, T12 L1 হবে না, L2 L3 হবে না, তাহলে L4 L5 বা যদি L3 L4 থাকে তাহলে সেটাও আমার অ্যান্সার হতে পারে। L4টাকে আমি ধরবো এবং তার উপরে বা নিচে আমি করতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট টাইপ অফ ফুড ইজ টিপিক্যালি গিভেন টু ম্যানিক পেশেন্টস টু ফেসিলিটেট ইজ অফ ইটিং অ্যান্ড মিনিমাইজ ডিসরাপশন? ম্যানিক পেশেন্টদেরকে আমরা কিরকম টাইপের ফুড দিতে পারি? অপশন রয়েছে সেমি সলিড, লিকুইড, ফিঙ্গার ফুড আর সলিড। তাহলে দেখো ম্যানিক পেশেন্টদের ক্ষেত্রে পেশেন্ট কিরকম রয়েছে, একদম হাইপার এক্সাইটেড স্টেটে রয়েছে, পেশেন্ট স্থির হয়ে বসবে না, দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে বা খুবই এক্সাইটেড হয়ে রয়েছে। তো এইরকম পেশেন্টদেরকে আমরা কিরকম ফুড দিই? ফিঙ্গার ফুড। ফিঙ্গার ফুড অর্থাৎ জাস্ট হাতে ধরে খেয়ে ফেলবে এরকম একটা, যেমন একটা বিস্কিট, এটা ওয়ান টাইপ অফ ফিঙ্গার ফুড আমরা বলতে পারি, যে একসাথে খেয়ে ফেললো, এরকম। এবার সেমি সলিড, লিকুইড এরকম ফুড যদি দিই, ধরো ভাত দিয়েছি, তাহলে ভাত খেতে অনেকটা সময় লাগে বা দানা দানা ভাত অনেকটা মানে ছড়িয়ে ছিটিয়ে এরকম করে ফেলবে, তাহলে এত সময় নেই ওর খাবার, ঠিক আছে, এত ব্যস্ত ম্যানিক পেশেন্ট। তো সেই জন্য ওদেরকে ফিঙ্গার ফুড দেওয়া হয়, যাতে একটুখানি খেলেই ওদের ক্যালোরি নিড ফুলফিল হয়ে যাবে এবং পেটও ভরে যাবে, ঠিক আছে। বেশ, নেক্সট রয়েছে হোয়াট ইজ ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি? ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি আমরা কাকে বলবো? অপশন রয়েছে পেশেন্টস রিজিড অ্যান্ড আনইয়েল্ডিং পশ্চার, পেশেন্টের একটা রিজিড আনইয়েল্ডিং পশ্চার রয়েছে। পেশেন্ট টেন্ডেন্সি টু মেনটেন অ্যান আনকমফোর্টেবল পজিশন ফর লং পিরিয়ডস, পেশেন্ট একটা আনকমফোর্টেবল পজিশন মেনটেন করে রয়েছে অনেকটা সময় ধরে। পেশেন্টস ইনএবিলিটি টু মেনটেন আই কন্ট্যাক্ট, পেশেন্ট আই কন্ট্যাক্ট মেনটেন করছে না। পেশেন্টস র্যাপিড মুড সুইংস হচ্ছে। তাহলে এই অপশনটা হচ্ছে না এবং এই অপশনটাও হচ্ছে না, এই দুটো তো ক্লিয়ার। তাহলে ওয়াক্সি ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে বাকি দুটো অপশনের মধ্যে কি হবে? তো দেখো, ওয়াক্সি ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে পেশেন্ট একটা পশ্চার মেনটেন করে এবং এই যে ওয়াক্সি রয়েছে, এটাই ওয়াক্স মানে হচ্ছে মোম, এবং এখানে পেশেন্ট যে পশ্চারটা মেনটেন করছে সেটাকে আমি সরাতে চাইলেও সেটা সরবে না আর কি, যেরকম ভাবে হাত রেখেছে সেরকম ভাবেই থাকবে, ঠিক আছে। তাহলে রিজিড আনইয়েল্ডিং পশ্চার যেটা রয়েছে সেটাকে আমি পশ্চারিং বলতে পারি, রিজিড পশ্চার বলতে পারি, কিন্তু ওয়াক্সি ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা টেন্ডেন্সি টু মেনটেন অ্যান আনকমফোর্টেবল পজিশন ফর লং পিরিয়ডস ধরে যখন একটা আনকমফোর্টেবল পজিশন ধরে রেখেছে তখন তাকে আমরা ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি বলছি। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি অ্যাকশন হোয়েন আ পেশেন্ট সেন্ট্রাল লাইন ড্রেসিং বিকাম সয়েল? সেন্ট্রাল লাইনের ড্রেসিং যদি সয়েল হয়ে যায় তাহলে আমরা সেটাকে কি করব? ডক্টরকে ইনফর্ম করব, সিনিয়র নার্সকে ইনফর্ম করব, চেঞ্জ দ্য ড্রেসিং উইথ আ নিউ ওয়ান ইমিডিয়েটলি, ডকুমেন্ট দ্য ইনসিডেন্ট ইন দ্য পেশেন্টস চার্ট। তাহলে অ্যান্সার বুঝতেই পারছো, যখনই আমি দেখছি যে ওটা সয়েল হয়ে গেছে সাথে সাথে আমি ওটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করে দেবো। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং সিমটম ইজ ক্যারেক্টারিস্টিক অফ থায়ামিন ডেফিসিয়েন্সি? থায়ামিন ডেফিসিয়েন্সি বা ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সি হলে আমরা কি পাবো? অপশন রয়েছে অ্যাটাক্সিয়া, নজিয়া অ্যান্ড চিলস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং মাসেল উইকনেস। তাহলে মনে করো যদি আমি এটার কোশ্চেন নাও জেনে থাকি তাহলে ওয়ার্নিক্স এনসেফালোপ্যাথি, ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সি কোথায় দেখতে পাই আমরা? যখন পেশেন্টদের অ্যালকোহল উইথড্রয়াল সিমটম হয় তখন আমরা ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সি দেখি। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টের অ্যাটাক্সিয়া দেখতে পাই, তাই না? তাহলে এখানটা লস অফ বডি মুভমেন্ট বা ফুল বডি কন্ট্রোল, বডি কোঅর্ডিনেশন এগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে ওয়াক্সি যেটা তোমার থায়ামিন ডেফিসিয়েন্সি হচ্ছে, ভিটামিন B1 ডেফিসিয়েন্সি, সেখানে আমরা অ্যাটাক্সিয়া পাবো। চিলস, নজিয়া বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে না, মাসেল উইকনেস হয় না, এখানে একটা আলাদা রকমের টোন চলে আসে, ঠিক আছে। ট্রেমার হতে পারে, রিজিডিটি হতে পারে, পেশেন্টকে আনএবল টু মুভ হতে পারে বা মানে আনকোঅর্ডিনেটেড মুভমেন্ট হতে পারে, এগুলো হতে পারে, ঠিক আছে। তাহলে থায়ামিন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা অ্যাটাক্সিয়া পাবো। লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের জন্য, অ্যাকর্ডিং টু দ্য ইমিউনাইজেশন শিডিউল ভিটামিন A ইজ অ্যাডমিনিস্টার্ড অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং এজেস? তাহলে এখানে জানতে চেয়েছে যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল অনুযায়ী ভিটামিন A আমরা কখন অ্যাডমিনিস্টার করব? অপশন রয়েছে 6 মান্থ, 9 মান্থ, 12 মান্থ এবং 18 মান্থ। তো খুবই ইজি কোশ্চেন, তোমরা সবাই জানো, ঝটপট লিখে ফেলো কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।